আমার মৃত্যুর পর যেন কেউ আমার লাশটা আমার বাসায় পৌঁছে দেয়, আমার মায়ের কাছে পৌঁছে দেয়। এমন একটা পর্যায়ে উপনীত হয়েছিলাম, মনে হয়েছিল যে আজকেই আমার জীবনের শেষ দিন। এক দফা দাবি 3 তারিখ আপনার সমন্বয়করা থেকে দিয়েছিল, শহীদ মিনার থেকে। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এক দফা সেই 16 জুলাই পেয়েছিলাম আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে। মানে এত গুলি করতে করতে আমাদেরকে প্রায় 1 কিলোমিটার দূর টপ 10-এর একটা মোড় রয়েছে, সেই পর্যন্ত আমাদের নিয়ে যায় এবং শান্ত হতে বলছিলেন এবং ঘড়ি দেখে বলছিলেন যে 2টা পর্যন্ত অপেক্ষা করার জন্য। তখন আমরা বুঝে গিয়েছিলাম যে কিছু একটা। একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর পডকাস্টে আপনাদের সাথে আছি আমি সাজিদ সরকার। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা তামিম ইকবাল। এই তামিম ইকবাল যিনি মৃত্যু পরোয়ানা নিয়ে জুলাই আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছিলেন। তামিম ইকবাল, আজকে আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে 71-এর স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 71 আমাদের অস্তিত্বের, 24 আমাদের দিক নির্দেশনার। প্রথমে একটু জানতে চাই যে ভিডিওটি একেবারেই আলোড়ন সৃষ্টি করেছিল, আপনি লাইভে এসে বলেছিলেন যে আপনার লাশটা যেন বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই যে আবেগ এবং সেই আবেগ নিয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিলেন, এটির আসলে কারণ কী ছিল সে সময়? দেখেন, জুলাই আগস্টকে ফেস করা বা ওই গল্পগুলি বলা, উত্তর দেওয়া আমার জন্য খুব কঠিন। আমি যখন এই কথাগুলি বলি মনে হয় যেন আমি আবার সেই জুলাইয়ের আন্দোলনেই ফিরে গিয়েছি, যেন আমি সেই রক্ত এবং লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এরকম মনে হয়। 21শে জুলাই, আপনি যেই ঘটনাটা বলছেন সেটা হচ্ছে 21শে জুলাইয়ের, সেদিন কারফিউর দ্বিতীয় দিন। সেদিন চারদিকে একটা নীরব আতঙ্ক বিরাজ করছিল, বেশি মানুষ ছিল না রাস্তায়। আমি এবং অল্প কয়েকজন মানুষ ছিল, তাদেরকে নিয়ে আমরা পুলিশের মুখোমুখি অবস্থানে চলে যাই। পুলিশ আমাদের দিকে গুলি করতেছিল, বিজিবি, র্যাব, ওনারা গুলি করতেছিল। মানে গুলির মুহুর্মুহু শব্দে পুরো এলাকা একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল। মানে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছিলাম, মনে হয়েছিল যে আজকেই আমার জীবনের শেষ দিন, আমার এখন মৃত্যু হবে। তো আমার মনে হচ্ছিল যে আমার মৃত্যুর পর যেন কেউ আমার লাশটা আমার বাসায় পৌঁছে দেয়, আমার মায়ের কাছে পৌঁছে দেয়। এরকম একটা আকুতি নিয়ে আমার পকেট থেকে আমি মোবাইল বের করে আমি একটা ভিডিও রেকর্ড করি যে আমি এই আন্দোলনে যদি আমার মৃত্যু হয়, আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছে দিন। এবং সেদিন আমি গুলিবিদ্ধ হই, সররা গুলি আমার পেটের ডান পাশে এবং ডান উরুতে বিদ্ধ হয় এবং আমার অনেক সহযোদ্ধা চোখে বিভিন্ন জায়গায় গুলি লাগে এবং তাদেরকে নিয়ে হসপিটালে পৌঁছে এবং সেদিন এক প্রকার একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আর কি, কোনো মতে জীবন রক্ষা করা। একবার একটু শুরু থেকে জানতে চাই, মানে এই আন্দোলনগুলোতে আপনি তেজগাঁও কলেজ থেকে অংশ নিয়েছিলেন, আপনার সহযোদ্ধা বা সহপাঠী সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ছিল। মানে কোন অনুপ্রেরণা বা এই ফ্যাসিবাদের আমলটাকে একেবারে কি গণতন্ত্রে ফিরে আনার উদ্দেশ্য, নাকি আর কোনো উদ্দেশ্য নেই নেমেছিলেন, এবং কবে থেকে নেমেছিলেন? শুরু থেকে একটু গল্পগুলো একটু জানতে চাই। দেখেন, এই আন্দোলনটা আমরা যখন জুন মাস থেকেই শিক্ষার্থীরা এটা নিয়ে উদ্বিগ্ন ছিল, কোটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছিলাম এবং জুলাইয়ের শুরু থেকেই আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হই। তবে 7 জুলাই যখন বাংলা ব্লকেট চলছিল, তখন থেকে আমরা একদম মানে মাঠে নেমে পড়ি একদম সবাইকে নিয়ে। যেহেতু আমি একজন ছাত্রদল কর্মী, ছাত্রদলে আরও নেতাকর্মী নিয়ে সবাইকে নিয়ে আমরা নেমে পড়ি। আমাদের কেন্দ্রীয় ছাত্রদল থেকে দিক নির্দেশনা ছিল এবং আমাদের তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবেরও নির্দেশনা ছিল যে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার, শিক্ষার্থীদের পাশে থাকার। দেখেন, কোটা সংস্কার বা কোটা বাদ দিয়ে দেওয়া ওইটা আমাদের আসলে উদ্দেশ্য ছিল না। কোটা আন্দোলন তো 18 সালে হয়েছিল, তো কোটা তো তখন নির্বাহী আদেশে শেখ হাসিনা বলে দিয়েছিল যে কোটা বাদ দিয়ে দিলাম। তো এই কোটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে এই খুনি হাসিনার পতন, এই ফেসিবাদদেরকে বিতাড়িত করা। আমি একজন ছাত্রদল কর্মী, যদি আমি যত মেধাবী হই, আমি চাকরি নিতে গেলে আপনি জানেন যে তখন পুলিশ কীভাবে বাসা বাড়িতে গিয়ে খোঁজ নিত যে ওনাদের সাথে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা আছে কি না, বিভিন্ন এগুলো খোঁজখবর নিত। যখন দেখতো যে ওনারা বিএনপি করে বা বিএনপি কর্মী, তখন ওনাদের চাকরিতে নেওয়া হতো। অর্থাৎ এনএসআই, ডিজিএফআই যে রিপোর্টগুলো, হ্যাঁ, তো সেই জায়গা থেকে কোটা থাকা না থাকা বিষয় না। আমাদের উদ্দেশ্যই ছিল এই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সরকার পদত্যাগে বাধ্য হয় এবং আমরা সেটাতে সফল হয়েছি। এটা কি আসলে দিক নির্দেশনা ছিল?
হ্যাঁ হ্যাঁ, দিক নির্দেশনা ছিল এবং সেটার উপরেই নির্ভর করে তো আমরা আন্দোলনে আপনার গিয়েছি। যখন আপনার খেয়াল আছে যখন ফেসিস্ট খুনি হাসিনা গণভবনে আপনার সাংবাদিক সম্মেলনের সময় আপনার শিক্ষার্থীদেরকে কটাক্ষ বলেছিল যে এই রাজাকারের বাচ্চারা, তখন আমরা কিন্তু এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং এই সেদিন রাতেই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলগুলিতে আপনার ছাত্রদল তারপর সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠেছিল এবং সেদিন রাতে রাজু ভাস্কর্যে আপনার সারা রাত অবধি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং 15 জুলাই আপনার মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে কীভাবে ছাত্রলীগ যুবলীগ টোকাই সন্ত্রাসীদের যেভাবে নির্মমভাবে এই শিক্ষার্থীদের পিটিয়েছিল, এর জন্য ছাত্রলীগ আজীবন এই জাতির কাছে ধিক্কৃত হয়ে থাকবে, নিকৃষ্ট হয়ে থাকবে। এবং সেদিন তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছিল যে যারা রাজাকার স্লোগান দেয় তাদের শেষ দেখিয়ে ছাড়বো, এবং ছাত্রলীগ নেতা সয়ন বলেছিল যে যারা তাদেরকে ফুট দিলে তারা 5 মিনিটও টিকবে না, অথচ আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছি। আমরা একটু জানতে চাই মানে শুরু থেকে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন পুলিশের সাথে সংঘর্ষ এবং কোথায় দাঁড়িয়েছিলেন সেখানে আসলে আপনাদের সহযোদ্ধারা কারা ছিল সেই একেবারে স্মৃতিটা একটু আবার নতুন করে একটু জানতে চাই। দেখেন, আমি তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী। তো আমরা যারা ছাত্রদল কর্মী নেতা যারা ছিল তাদেরকে এরিয়া ভাগ করে দেওয়া হয়েছিল, কারণ আন্দোলনটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করছিল, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই ছিল, কেউ রাজনীতি করতো কেউ রাজনীতি করতো না, এরকম ছিল। তা আমি ছিলাম আপনার এই বাড্ডা বসুন্ধরা আবাসিক এলাকা কুড়িল প্রগতিশীলনে যে আন্দোলনের ক্ষেত্রটা ছিল ওই জায়গাটাতে আমি ছিলাম। এবং 21শে জুলাইয়ের যেই নির্মম যে স্মৃতি, যে বীভৎস ঘটনা, সেটা কিন্তু আপনার যমুনা ফিউচার পার্কের পকেট গেটের অপোজিট পাশে আমার অবস্থান ছিল এবং সেখানে আমি মৃত্যুকে খুব কাছ থেকে দাঁড়িয়ে সেদিন আমি উপলব্ধি করি, সেখানে ছিলাম। এবং আমি আন্দোলনের খুব সম্মুখ সারিতে ছিলাম, যার ফলে আমি বারবার পুলিশি নির্যাতনের শিকার হয়েছি এবং পুলিশ আমাকে বেধড়ক এমনভাবে পৈশাচিক নির্যাতন আমার উপর চালিয়েছে যে আমার কোমর ভেঙে গিয়েছিল এবং আমার কোমরে 4 নাম্বার 5 নাম্বার ডিস্ক ক্ষতিগ্রস্ত হয় এবং আমাকে আহত হওয়ার পর ডাক্তার শাহ আমানুল্লাহ আমাকে চিকিৎসা দেন, ড্যাবের জয়েন্ট সেক্রেটারি। আমি এখনও চিকিৎসাধীন। আমার কোমর ভেঙে দিয়েছিল কিন্তু আমার মনোবল ভেঙে দিতে পারেনি। আমার যখন 16 জুলাই রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামের ছাত্রদলের অন্যতম নেতা ওয়াসিম আকরামকে শহীদ করা হলো এবং সেদিনই আমরা শপথ নিয়েছিলাম যে এই খুনি হাসিনার পতন করব, যদি আমাকে আরেকজন আবু সাইদ হতে হয় হব। তবে এরপর 17 তারিখে কীরকম কেমন প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিলেন এবং কোথায় মানে সেই স্পেসিফিক কি ঘটনাগুলো বলা যাবে, মানে কোথায় দাঁড়িয়েছিলেন? হ্যাঁ অবশ্যই। দেখেন, 16 জুলাই আমাদের এই ছাত্রদলের অন্যতম নেতা ওয়াসিম আকরাম এবং আবু সাইদকে শহীদ করার পরে আন্দোলনের গতিপথ কিন্তু আপনার ঘুরে যায়, হ্যাঁ পাল্টে যায় এবং মানুষের মধ্যে একটা আপনার মুক্তির একটা চেতনা জাগ্রত হয় যে আমরা এই ফেসিস্ট থেকে মুক্তি চাই। এবং 16 জুলাই রাতেই তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বলেন যে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, যে অবশ্যই খুনি হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলনের ইতি টানতে হবে, কোটা সংস্কারের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা সেই 1 দফাকে ধরে নিয়ে আমরা আপনার এই কারফিউর দিনগুলিকে আমরা অতিক্রম করেছি এবং পুরোটা সময় আমি সেই বসুন্ধরা গেট অভিমুখ প্রগতি সরণিতে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনকে সংগঠিত করে তুলি। বসুন্ধরাতে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ছিল, তাদেরকে নিয়ে মার্চ করেছিলেন। একেবারে একটু জানতে চাই মানে ঘটনাগুলো মনে আছে কিনা, কখন দাঁড়ালেন এবং পুলিশের পক্ষ থেকে কীভাবে বাধা দিল এবং আপনারা সেটা কীভাবে মোকাবেলা করলেন? দেখেন, আমি তো রাজনৈতিক কর্মী, আমাদের উদ্দেশ্য ছিল যে এই আন্দোলনটাকে গণ অভ্যুত্থানে পরিণত করা এবং আমরা সেভাবেই পরিকল্পনা সাজাই। এবং সাধারণ শিক্ষার্থী যারা ছিল ওনারা চাইতেন না যে আমরা ওনাদের এই আন্দোলনটাকে ভিন্ন খাতে মন নিই। ওনারা বারবার আমাদেরকে বলতেন যে আপনারা আমাদের সাথে থাকেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোটা সংস্কার হলে আমাদের দাবি মিটে যায়, আপনারা আমাদের সহযোগিতা করেন কিন্তু আপনারা আন্দোলনের নেতৃত্ব আপনারা নিয়েন না, এ ধরনের ওনাদের ছিল। কিন্তু ওনারা তো আসলে বুঝতেন না যে আমাদের এই যে ফ্যাসিস্ট সরকার যিনি আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, উনি আসলে এই দেশের মানুষকে করেন না। যখন ওনারাও দেখলেন যে আমার টাকার কেনা গুলি আমার উপরে ছোড়া হচ্ছে, আমাদেরকে আহত করা হচ্ছে, আমাদেরকে ভিনদেশি শত্রু ভেবে হত্যা করা হচ্ছে,
তখন আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হই যে এই খুনি হাসিনাকে আর একদিনও এই দেশে রাখা যাবে না, ওর পতন করতেই হবে। তখন কিন্তু ওনারা আমাদের ডাকে সাড়া দেন এবং আপনার ছাত্র, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক, আপনার ফুটপাতে যিনি ব্যবসা করেন ওনারাও আমাদের সাথে সমবেত হয়েছিলেন, আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এবং 27শে জুলাই আমরা আপনার এই প্রগতিসরণের রোডের মাঝখানে অবস্থান নিয়েছি আমাদের সাথে আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি বলছিলাম যে আমরা এবং আমাদের অদূরের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের সশস্ত্র অবস্থান, ওনারা বসে আছেন। আমরা এদিকে আমরা ওনাদেরকে বলছিলাম আমাদের সাথে যারা আছেন, যে নর্থ সাউথের শিক্ষার্থী, আইইউবির শিক্ষার্থী, তো ওনাদের বলছিলাম যে আমরা চলেন ওনাদেরকে প্রতিহত করি, নয়তো ওনারা যে কোনো সময় আমাদের উপর আঘাত হানতে পারে। কিন্তু ওনারা এটা এখন নাই, রাজি হন নাই, বলেন না না আমরা এইভাবে না করি, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিই। তো ওই দিক থেকে আওয়ামী লীগের একজন নেতা আসলেন, আমাদের থেকে 2 জন গেলেন মাঝামাঝি অবস্থানে। তো এই আওয়ামী লীগ নেতা বলছেন যে আপনারা আপনাদের কাজ করেন, আমরা আপনাদেরকে ডিস্টার্ব করবো না, আপনারা আমাদেরকে ডিস্টার্ব করেন না, আপনারা আমাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করি। কিন্তু এই যে আওয়ামী লীগ, এই যে আপনার এই যে মুনাফিক, এরা যে আগেই আমাদের একটা ষড়যন্ত্র করে রেখেছিলেন, একটা ফাঁদ পেতে রেখেছিলেন, আমরা তখনও সেটা বুঝে উঠতে পারিনি। ওই লোকটা যাওয়ার 2 মিনিট পরেই আমাদের মাথার উপরে আপনার র্যাবের হেলিকপ্টার চলে আসে। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, মানে কোন দিকে যাব, রাস্তাটা মনে হচ্ছিল যেন হাসরের মাঠের মতো প্রশস্ত হয়ে গিয়েছে, এদিক যাব না ওইদিক যাব। হেলিকপ্টার থেকে অনবরত গুলি, টিয়ার গ্যাস, মানুষ একটা ছোটাছুটি, এবং টিয়ার গ্যাসের তীব্রতা এত, মানে কোনো দিকে যাওয়ার, জীবন বাঁচানোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। কোনো মতে লন্ডন আকরাম টাওয়ার নামে একটা মার্কেট আছে, ওইটার ভিতরে গিয়ে উঠি, আপনার লাইটার, টুথপেস্ট দিয়া টিয়ার গ্যাসের যে তীব্রতা ছিল সেটাকে কাটাই। তারপর আমরা শিক্ষার্থীদেরকে আবার একত্রিত করে আপনার এই ছাত্রলীগ, যুবলীগ, ততক্ষণ তো তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তবে আমরা যারা কিছু ছিল, যারা মনে করছিল যে আমার জীবন যাবে, তাদের এই আওয়ামী লীগের পতন করব, এই আওয়ামী লীগকে প্রতিহত করব, তারা আমাদের সাথে যুক্ত হন। আমরা তাদের নিয়ে আবার ওই মার্কেটের ওখান থেকে আপনারা যাত্রা শুরু করেন? হ্যাঁ, আবার যাত্রা শুরু করি। তখন আবার বাটারা থানার পুলিশ চলে আসে, পুলিশ আমাদের গুলি করতে থাকে। গুলিতে আমরা টিকতে না পারে আমরা বিভিন্ন গলি দিয়ে বেরিয়ে যাই, তখন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং সামনে আরেকটা গলি দিয়ে বের হওয়ার সময় ব্যাং এশিয়া মোড়ের ওইখানে আবার বাটারা থানার আরেক গাড়ি পুলিশ ছিল। তখন পুলিশ আমাদের যাদেরকে পেয়েছে তাদেরকে পিটিয়েছে, এমনভাবে পিটিয়েছে একদম, মানে আমার তো কোমর ভেঙে দিয়েছে, অনেককে আহত করেছে। তারপর অনেককে গাড়িতে তুলে নেয়। তো এর সময় আবার আমাদের আরেকটা ছোটাছুটি করতে আসতেছিল, আমাদের আরেকটা টিম চলে আসে। তখন আমাদের অনেককে আপনার পুলিশের হাত থেকে টেনে হিসড়ে আমাদেরকে অনেককে রাখে, তখন পুলিশ চলে যায় বাধার মুখে। সে সময় গলিগুলো থেকে যুবলীগ, ছাত্রলীগ তারা হামলা করেনি? হ্যাঁ, হামলা, এরকম অনেক হামলা করেছে আমাদের উপরে। এক পর্যায়ে আমরা তখন আপনার রাস্তার মধ্যে বিভিন্ন জন ইট, পাটকেল, লাঠি, সোটা, বিভিন্ন পাইপ, বিভিন্ন জন বিভিন্ন এটা নিয়ে আসতো, ওইগুলা দিয়েই আমরা আসলে তাদের প্রতিহত করতাম। কিন্তু আমাদের এই নিরস্ত্র এই লাঠি, সোটা আর এই ইট, পাটকেলের বিপরীতে ওরা ছিল আপনার আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী, যাদের একই সাথে যখন র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সেই দৃশ্যটা মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি তো যে ছিল, কতক্ষণ ব্যাপী তারা এই হামলাটা চালিয়েছে? আপনার প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো তাদের, মানে হেলিকপ্টারটা উপরে ঘুরে ঘুরে গুলি চালাচ্ছিল। তারপরে এই গুলি যে চালাচ্ছিল বিভিন্ন মার্কেটের ইয়াগুলোতে আপনার লাগতেছিল, আওয়াজ হচ্ছিল অনেক। এরপর টিয়ার গ্যাসের ছড়েছিল। ছড়রা গুলি না একেবারে রাইফেল দিয়ে গুলি করছিল? এটা সরাগুলি হবে না, কারণ সরাগুলি উপর থেকে করলে এটা খুব সহজে আপনার রোধ হয়ে যায়। এটা অনেক বড় বড় গুলি ছিল, এবং সেই গুলির, এবং আমার কিছু ছবিও আছে, আমি আপনাকে দেখাবো। মানে এত বড় গুলি, কিছু জায়গায় গুলি লাগছে, তো এত বড় ছিদ্র, যা আমরা আসলে আতঙ্কিত হয়ে পড়ি যে এই গুলি যদি আমাদের উপর লাগতো তাহলে তো আমরা এখানেই মারা যেতাম। এবং আমাদের অনেক সহজে গুলিবিদ্ধ হয়েছে। হ্যাঁ, অনেকে গুলিবিদ্ধ হয়েছিল। তারপর ওনাদেরকে আমরা হসপিটালে পাঠাই, অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারাও গিয়েছিলেন। এই ধরনের অনেক ঘটনা রয়েছে যা আসলে এখনও আমাকে নাড়িয়ে তোলে, আপনি এখনও শিহরিত হই সেই দিনগুলির কথা মনে করলে। এই যে আন্দোলনে এসেছিলেন, পরিবারের দিক থেকে কোনো ধরনের বাধা বা পিছুটান ছিল মনের ভিতরে, বা পরিবার থেকে কোনো ধরনের পিছুটান? হ্যাঁ, অবশ্যই ছিল। যখন এক পর্যায়ে আমার মা তো গ্রামে থাকেন, সৎ সরল মানুষ, উনি যখন শুনতে পান যে ঢাকায় বড় আন্দোলন হচ্ছে, ছাত্রদের সাথে পুলিশের গোলাগুলি, এরকম পরিস্থিতি এবং হেলিকপ্টার থেকে গুলি, তখন উনি আমাকে ফোন করেন
যে আমি এই আন্দোলনে যাচ্ছি কিনা। আপনি তখন একেবারে কি আন্দোলনের মাঝে সেই অবস্থায় ফোন? সে অবস্থায় না, সন্ধ্যার সময় আর কি, মানে আন্দোলন থেকে চলে আসছি হেলিকপ্টার ওই 27 জুলাইয়ের দিন রাতে। তো পরে আমি এক পর্যায়ে বলি যে হ্যাঁ আমি আন্দোলনে যাচ্ছি, আমাকে মানা করেন বিভিন্নভাবে আমার মা আমার বোন। কিন্তু আমার মনে হয়েছিল যেখানে আমার সহযোদ্ধা গুলিবিদ্ধ হচ্ছে, জীবন দিচ্ছে, সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না। প্রয়োজনে আমি একজন আবু সাইদ হব, আমি একজন ওয়াসিম আকরাম হব, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু এই শিক্ষার্থীদের যে অধিকার রয়েছে সেটা আদায় এবং প্রতিষ্ঠা এবং খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না, এই ধরনের শপথ আমার মধ্যে ছিল। 5ই আগস্ট যে আসবে এটা কি ধারণা ছিল একবারও? 27 জুলাইয়ের যে পরিস্থিতি ছিল, মানে ভেবেছিলেন যে 5ই আগস্টের মাধ্যমে এই গণতন্ত্র ফিরে আসবে? দেখেন, আমরা এই বিশ্বাস ছিল বিগত 15 বছরের যে গণতন্ত্রহীন গুম খুন লুটপাট এবং বৈষম্য, সেটা থেকে মুক্তির জন্য একটাই পথ ছিল, সেটা হচ্ছে এই খুনি হাসিনার পতন। এবং এটা আমাদের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। সেটা কি 5ই আগস্ট হবে না 6ই আগস্ট হবে না 10ই আগস্ট হবে, ওইটা আমাদের ধারণা ছিল না। কিন্তু আমাদের ধারণা ছিল যে খুনি হাসিনার পতন হবে এই আন্দোলনের মধ্য দিয়েই। 5ই আগস্টও নাটকীয়ভাবে একটা দিন ধার্য হয়ে গিয়েছে, 6ই আগস্টকে 5ই আগস্ট নিয়ে আসা হয়েছে। এবং সেটা আমরা এটা তো এক দফা দাবি ছিল, সেটা হ্যাঁ সোমবার 6 আগস্টের কথা ছিল। এই এক দফা দাবি 3 তারিখ আপনার সমন্বয়করা ইয়া থেকে দিয়েছিল শহীদ মিনার থেকে। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এক দফা সেই 16 জুলাই পেয়েছিলাম আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে। তো আপনার এই এই মার্চ টু ঢাকা আপনার 6 তারিখ হওয়ার কথা ছিল, সেটাকে 5ই আগস্ট নিয়ে আসা হয়েছে। এবং সেখানেও তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের অগ্রণী ভূমিকা ছিল বলে আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাই। এবং এই আপনার এই আমরা ইয়া ছিল যে আমরা এই খুনি হাসিনার পতন করবই করব, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা আপনার এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই। এবং আপনার খেয়াল আছে যখন 21শে জুলাই আপনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে কোটার সংশোধন করেন যে 5% কোটা এবং এই 7% কোটা এবং 93% মেধার ভিত্তিতে, এবং 23শে জুলাই খুনি হাসিনা সরকার সেটাকে প্রজ্ঞাপন দিয়ে দেয়। এবং আন্দোলনের মাঠে তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল, অনেকে ঘরে ফিরে গিয়েছিল, অনেকে পরিবার চাপ দিচ্ছিল যে কোটার সমাধান হয়ে গেছে, তোমাদের আন্দোলনে যাওয়ার দরকার নাই। কিন্তু আমরা থেকে গিয়েছিলাম, এবং সেই সময়টাতেই আপনার এই পুরো আন্দোলনের স্টিয়ারিংটা ছাত্রদলের উপরে চলে আসে, যেহেতু এটা ছাত্র আন্দোলন ছিল। অর্থাৎ কোটা আন্দোলন থেকে ছাত্র দল এটা দায়িত্ব নিয়ে, হ্যাঁ, ছাত্রদলের কাঁধে চলে আসে পুরো পরোক্ষভাবে দায়িত্বটা কিন্তু ছিল। হ্যাঁ, এবং আপনার প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে আমরা কিন্তু কানেক্টেড ছিলাম। এবং আমাদের 142 জন নেতাকর্মী আপনার শহীদ হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। তারপর 26শে জুলাই গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল থেকে চিকিৎসারত অবস্থায় সমন্বয়ক আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আবু বকর মজুমদার এবং নাহিদ ইসলামকে ডিবি পুলিশ যখন তাদের হেফাজতে নিয়ে যায়, তখন কিন্তু আন্দোলনের পুরো মাঠ শূন্য হয়ে পড়ে। তখন কিন্তু আমরা ছাত্র জনতাকে একত্রিত করে এই আন্দোলনটা আপনার আপামর জনসাধারণের এরকম মনে করে আমরা এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাই। এবং আমরা 5ই আগস্ট পর্যন্ত আপনার আন্দোলনটাকে নিয়ে এবং আমরা সফল হই, গণ অভ্যুত্থান হয়, খুনি হাসিনা পালিয়ে যায়। 5ই আগস্টের দিনটি কোথায় ছিলেন এবং সেই দিনে যখন খবরটা পেলেন যে এই ফ্যাসিবাদী আমলের যিনি জননী তিনি পালিয়েছেন, সেই সময়ের অনুভূতিটা কেমন হয়েছিল? দেন 5ই আগস্ট সকালে আমাদের রাতে একটা ইনফরমেশন ছিল আমাদের ছাত্রদলের পক্ষে যে আগামীকাল কিছু একটা হবেই, আগামীকাল জীবন মৃত্যুকে তুচ্ছ করে রাজপথে থাকতে হবে। আমি 5ই আগস্ট সকালে, আমি তখন বসুন্ধরা আবাসিক এলাকাতে থাকতাম, বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণ ফোনের যেই অফিস রয়েছে হেড অফিস, ওটার সামনে আসি আমরা, আমার অনেক সহযোদ্ধা ওনারাও আসে, আমরা অল্প কয়েকজন ছিলাম। তো ওইদিকে আপনার বসুন্ধরা গেটের ওইদিকে দেখি যে সেনাবাহিনীর অবস্থান, আমরা আগাচ্ছে দেখে ওনারা আপনার ফাঁকা গুলি করে, মানে আমাদের উপরে গুলি করেনি, মানে আমাদের ভয় দেখাচ্ছিল যেন আমরা সামনের দিকে অগ্রসর না হই। কিন্তু আমরা তাকিয়ে দেখি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আপনার ভাটা থানার পুলিশ আপনার গুলি চালাচ্ছে, এমনভাবে গুলি চালাচ্ছে ওইখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তখন আমরা এবং আরও অনেক লোকজন আসে, আমরা তাদেরকে একত্রিত করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পিছন দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। কিন্তু আমরা ছিলাম খালি হাতে, আমাদের হাতে কিছুই ছিল না। তখন সময়টা আপনার সকাল 10টা। তো পরে পুলিশ আবার আমাদের দিকে গুলি ছুটতে থাকে, পুলিশের গুলির তীব্রতা আমরা করতে না পারে আমরা ওখান থেকে চলে আসি, পুলিশ চলে যায়।
তারপর আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঢুকে যারা আহত হয় তাদেরকে অ্যাম্বুলেন্স অটো রিক্সার মধ্য দিয়ে হসপিটালে পাঠাই। এবং আমরা তখন সকল শিক্ষার্থীদেরকে বলি যে আজকেই 5ই আগস্ট, আজকেই আমরা খুনি হাসিনার পতন করবই করব, আপনারা কেউ ভয় পাবেন না, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব। এবং তখন বৃষ্টি নামে, তখন আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকি। তারপর বৃষ্টি শেষ হয়, বৃষ্টি প্রায় 40 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টার মতো বৃষ্টি চলে। তারপর আমরা বেরিয়ে আমরা আবার বসুন্ধরা গেটের দিকে যাত্রা হই। এর যাওয়ার কিছুক্ষণের মাত্র আবার পুলিশ, পাটারা থানার পুলিশের গুলি, মানে এত গুলি করতে করতে আমাদেরকে প্রায় 1 কিলোমিটার দূর টপ 10-এর একটা মোড় রয়েছে সেই পর্যন্ত আমাদের নিয়ে যায়। এবং এর গুলিতে আমাদের অনেক সহযাত্রী গুলিবিদ্ধ হয়, টিয়ার গ্যাসে অনেকে লুটিয়ে পড়ে। এবং সেদিন এই যে বাসাবাড়ির আবাসিক এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্তদের সহযোগিতা, আমাদেরকে টুথপেস্ট, তারপরে কাগজ, আগুন দিয়ে আমরা যেন ওই টিয়ার গ্যাসের যে গ্যাস রয়েছে সেটা থেকে মুক্তি পেতে পারি, সেদিন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা পুলিশের সাথে এই ধাওয়া পাল্টা দেওয়া চলে। তখন 12টা বেজে যায়, পুলিশ চলে যায়। পুলিশের গুলি শেষ হওয়া মাত্র আমরা সামনের দিকে এগিয়ে গেলে সেনাবাহিনী চলে আসে সাজোয়া জানে করে। তারপর ওনারা ওনাদের মতো অবস্থান নেয়। সেনাবাহিনী ভাবছিলেন যে এই উৎক্ষিপ্ত জনতা আবার আমাদের উপরে আক্রমণ করে কিনা। তখন সেনাবাহিনী সাজোয়া জান থেকে সেনাবাহিনী ওনাদের যেই আপনার কমান্ডার বা ক্যাপ্টেন, ওনাদের যেই অধিনায়ক ছিলেন, উনি মাইকে করে ফোনে লিখে নিয়ে আসা, যেহেতু ওনারা পলিটিক্যাল ব্যক্তিত্ব না, নিয়ে আসা বক্তব্য উনি পড়ছিলেন। উনি বলছিলেন যে বিগত 15.5 বছর আমরা এই ফ্যাসিস্টের চাপে আমরা জনগণের বিরুদ্ধে, জনগণের স্বার্থ বিরুদ্ধে অনেক কাজ করতে আমরা বাধ্য হয়েছি, কিন্তু আজকে আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা আপনাদের সাথে সমবেত হয়েছি, আর একটি গুলিও আপনাদেরকে ছোড়া হবে না, আমরা আপনাদের পাশে রয়েছি। তখন আমরা উপলব্ধি করতে পারি যে, এবং উনি এটাও বলছিলেন, উনি আমাদেরকে হাত দিয়ে শান্ত হতে বলছিলেন এবং ঘড়ি দেখে বলছিলেন যে 2টা পর্যন্ত অপেক্ষা করার জন্য। তখন আমরা বুঝে গিয়েছিলাম যে হ্যাঁ, আমরা বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি। তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থান হয়েছে। এবং আমরা এটা ওনার শোনার সাথে সাথেই আমরা পুলিশের সাজোয়া জানের উপরে গিয়ে উঠি এবং সেনাবাহিনীর সাজোয়া জানের উপরে গিয়ে উঠি। এবং সেনাবাহিনীর সাথে আমাদের একটা কোলাকুলি, আমাদের একটা মনে হচ্ছিল যেন ওনারা আমাদের পরম আত্মীয় বন্ধু। এবং তখনকারও একটা ভিডিও ফুটেজ আমার রয়েছে যে আমরা বলছিলাম যে সেনাবাহিনী এদেশের সূর্য সন্তান, তারা এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধিতা করতে পারে না, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এবং সেনাবাহিনী প্রত্যেকটা থানায় সামনে গিয়ে অবস্থান নেয় এবং অনেক থানাগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনার সাধারণ জনগণ, বিক্ষুব্ধ জনগণ সেটাকে জ্বালিয়ে দেয় এবং সেনাবাহিনী আমাদেরকে পথ তৈরি করে দেয় গণভবনের দিকে যাওয়ার। কিন্তু আমরা হেঁটে যেতে যেতে রামপুরা ব্রাকের সামনে পর্যন্ত যেতে 5টা বেজে যায়। তখনই আমরা খবর পাই, অনেকের ফোন বন্ধ হয়ে যায়, ইন্টারনেটও কিছুক্ষণ বন্ধ ছিল। তখন আমরা খবর পাই যে খুনি হাসিনা পালিয়েছে। তখন মনে হয়েছিল যে ঈদ নেমে এসেছে আমাদের উপরে, ঈদের আনন্দ আমি সেদিন উপভোগ করি। এবং আমি আমার মাকে জানাই, আমার আরও যারা আছে সবাইকে জানাই যে খুনি হাসিনা পালিয়েছে। এমন অনুভূতি আসলে সকলেরই হয়েছিল। মানে অনেক বছর পরে মনে হয় প্রাণ খুলে মন খুলে মানুষ হাসতে দেখেছি, রাস্তায় সবাই বেরিয়েছে, সেই চিত্রটা আমরাও দেখেছি। শেষ একটি বিষয় জানবো, পরবর্তী প্রজন্মের জন্য আপনার পরামর্শ কী? পরবর্তী প্রজন্মের জন্য আমার পরামর্শ চেয়ে আমার আহ্বান বেশি থাকবে যে এই জুলাইকে ধারণ করা। যারা জুলাই অংশগ্রহণ করতে পারেনি, সবাই অংশগ্রহণ করেছে, যারা হয়তো মনের ভয়েও যাননি, আমি বলবো যে জুলাই আপনারা আমার সকলের, জুলাই আমাদের অস্তিত্বের। এবং 71 আমাদের অস্তিত্বের, জুলাই আমাদের দিক নির্দেশনার। এই 71-এর পাশাপাশি জুলাইকেও আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে এবং জুলাই স্পিরিটকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং সর্বোপরি জুলাই আমাদেরকে সকল বৈষম্য থেকে মুক্তি দিতে পারে। ধন্যবাদ তামিম ইকবাল, 71 পডকাস্টে আপনার এই জুলাইয়ের ধারণ প্রতিটি মানুষ হৃদয়ে ধারণ করবে, একই সাথে নতুন গণতান্ত্রিক ধারায় অব্যাহত থাকবে বাংলাদেশ, সেই প্রত্যাশা রইল আজকের পডকাস্ট থেকে। আপনাদের সকলকে ধন্যবাদ।